নমস্কার, শুভ সন্ধ্যা। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমরা কবিপক্ষে একটি অনুষ্ঠান করেছিলাম সকালে, বিকেলেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি হীরক বন্দ্যোপাধ্যায় মহাশয়। তো আমরা কবিকে নিয়েই কিছু কথা আলোচনা করব। আপনারা যারা সঙ্গে আছেন তারাও কিছু প্রশ্ন করতে পারেন। যাই হোক, আমার একটা কবিতা দিয়ে শুরু করছি। অনেক দিন আগে, বহু বছর আগে লেখা। আমি ডাকঘরটা পড়ে, ডাকঘর বই লেখাটি পড়ে আমি একটা কবিতা লিখেছিলাম, রাজার চিঠি। হীরক দা, প্রথমে তোমাকে দেখিনি। হীরক দা, নমস্কার। নমস্কার। স্বপ্নের করিডোরের সম্পাদক এবং কবি এবং তার বিচিত্র সেই গল্পকারও এবং তার সম্পাদনায় আমরা সব মুগ্ধ, দুর্গাপুর এবং শিল্পাঞ্চলের সকলেই আপনারাও মুগ্ধ, এবং তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এই কবিপক্ষে। ঠিক আছে, আমি একটু কবিতাটা পাঠ করে নিই, তারপর আলোচনায় যাব। আমার কবিতাটার নাম হচ্ছে রাজার চিঠি। ছেলেবেলায় প্রায়শই ভাবতাম ডাকঘর করা হব, জীবন মৃত হতভাগ্য অমরের কাছে রাজার চিঠি ঠিক পৌঁছে দেব। প্রতিদিন পথ চলতে চলতে ডাকঘর খুঁজে বেড়াই এখন। 10 বছরের যে ছেলেটি ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মোড়ের দোকানের ঝাঁপ খোলে, উনুনে আগুন দেয়, তার আশেপাশে কি কোনো ডাকঘর আছে জানি না। হন্যে হয়ে খুঁজে বেড়াই চারিপাশে। 9 বছরের যে মেয়েটি ঘরে ঘরে বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাঁট দেয়, তার কাছেও তো কোনো চিঠি আসে না। পাড়ার 12 বছরের ছেলেটি চৈত্রের গনগনে রোদে গাড়ি সারাই করে, হাতুড়ি মেরে টায়ার খোলে, তার কাছেও রাজা আসবে বলে কোনো অলিক আশা নেই। সারাদিন সারা বছর ধরে অজস্র চিঠি লিখে, অথচ সে চিঠি পৌঁছয় না এদের কারো কাছে। আমার কাছাকাছি থাকা কোনো অমলের জীবনে ডাকঘর করা হতে পারেনি। 25শে বৈশাখ আসে যায় প্রতি বছর, আমার রবি তর্পণ সার্থক হয়ে ওঠে না। তো যাই হোক, হীরকদা, তো প্রথমেই তুমি একটু কাছে আসো, একটু এদিকে আসো। তো রবীন্দ্রনাথের যে রবি ঠাকুরের যে বিচিত্র সম্ভার রয়েছে, কবিতা, গল্প, ছবি, এবং সেসব নিয়ে কোন দিকটা তোমার বেশি মানে আকর্ষণ করে, আকৃষ্ট করে, কোন দিকটা? তুমি এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। কেননা রবীন্দ্রনাথকে তুমি যেদিকেই যাবে সেদিকেই যেন রবীন্দ্রনাথ, যেখানে পা ফেলছি সেখানে রবীন্দ্রনাথ। এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ মানে সেই অনুভূতি, আমাদের জীবনের এবং অস্তিত্বের যে অনুভূতি, সেটা তিনি স্পর্শ করেননি। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান। তার কারণটা কি আমি বলছি, যে রবীন্দ্রনাথের প্রথমে আমরা তো কবিতা পড়ি, কবিতা, ছড়া এইসব পড়তে পড়তে আমরা আস্তে আস্তে বড় হই। এবং বড় হতে যে কোনো মানুষই যখন কবিতা পড়তে আসে, বাংলা ভাষাটা যখন বুঝতে চায়, তখন কিন্তু এইভাবে আসে। কিন্তু যখন রবীন্দ্রনাথের শেষ পর্যন্ত, যখন আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে এক কথায় যখন প্রকাশ করতে যদি হয়, তখন তার রবীন্দ্রনাথের গান। কেন বলছি আমি তোমাকে বলছি, যে রবীন্দ্রনাথের দেখো কবিতার ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা আমার মনে হয়েছে প্রথম কথা, যে দু রকমের তো ধারা আছে কবিতার। একটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের কথায় কন্টিনিউয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস, যেটা হচ্ছে আবহমানের, অর্থাৎ যেটা ঝরঝর করে কবিতা যখন আসছে তখন আসবেই, আর কবিতাকে জোর করে আনার কোনো দরকার নেই। ঠিক আছে, হঠাৎ আলো ঝলকানি আর কি, একটা অপ্রত্যাশিত অবস্থা তৈরি হয়ে যাওয়া, সেটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে নির্মাণ, বিনির্মাণ এবং হাইপার রিয়েলিটি, যেটাকে আমরা এখন অনেকেই বলছি যে পোস্ট মডার্নিজম বা সুরের রিয়েলিজম বা ম্যাজিক রিয়েলিজম, এই সব কথা। অর্থাৎ সেক্ষেত্রে আমার কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আমি নিজেই বেছে নিলাম, দিয়ে সেটা দিয়ে শুরু করলাম, এবং তার জন্য আমার কোনো আবেগের প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই দুটোর মধ্যে রবীন্দ্রনাথ যেটা আমার মনে হয়েছে, যে প্রথমটা বেশি আছে 75%, আর 25% হচ্ছে নেক্সটটা কবিতার ক্ষেত্রে। কিন্তু গানে তিনি যখন আসছেন, তখন যেটা দেখাচ্ছেন, তিনি যেন সমস্তটা জুড়ে থাকছেন। তার কারণটা রবীন্দ্রনাথ নিজেও তো বলেছিলেন যে আমার গান, কবিতা থাকবে না, ছবি থাকবে না, কিন্তু গান বেঁচে থাকবে চিরকাল। ঠিক, গান বেঁচে থাকবে। আরেকটা কি তুমি এটা কি মানো যে রবীন্দ্রনাথের গানের মধ্যে মানুষ নিজেকে রিলেট করতে পারে, প্রত্যেকটি মানুষ? এটাও তো একটা না, শুধু মানতেই হচ্ছে আমাদের। এই কারণে প্রথমে আমরা রবীন্দ্রনাথের সঙ্গীতকে কিন্তু অতটা মান্যতা দিইনি। আমরা কিরকম মনে করেছিলাম, যে রেডিওতে যখন বাজছে, রবীন্দ্রসঙ্গীতে আবার কেন একই সুর, এরকম একটা বলে আমরা বন্ধ করে দিতাম। কিন্তু রবীন্দ্রনাথকে এরকম আমরা উপমা দিয়েছি, মানে একটা সময় ছিল। কিন্তু রবীন্দ্রনাথ আস্তে আস্তে প্রকাশিত হয়েছেন যখন, তখন কিন্তু আর আমরা সেটা করতে পারিনি। কেন? আমরা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই বয়সটা যখন আমরা অতিক্রম করছি, তখন আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথকে আরও বিশেষ করে। এখন রবীন্দ্রনাথের গান কেন এত বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য, তার কারণ হলো যে মূলত গানে আমরা যেটা চাই সেটা যে প্রেম এবং পূজা।
রবীন্দ্রনাথের গানে কি হচ্ছে, প্রত্যেকটা গানের ক্ষেত্রে দেখা গেছে যে প্রেম এবং পূজা কালমিনেট করে যাচ্ছে, এবং এর ফলে একটা রিভারবারেশন তৈরি হচ্ছে, একটা অনুরণন তৈরি হচ্ছে। যেমন ধর আমি একটু হালকা গান বলছি বা একটু গেয়েও শোনাচ্ছি এটা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। আচ্ছা, এই তুমি যে কথাটা বলছো, এই কথাটা কালকে আমার বিষ্ণুদার সঙ্গে আলোচনা হচ্ছিল। বিষ্ণুদাও এই কথাটা বলছিল যে দেখো, আর কারো কোথাও কবিতা বা গানে দেখেছো যে অনুপরমাণু বিজ্ঞান রয়েছে, যেটা কিন্তু রবীন্দ্রনাথের গানে রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যে কথাগুলো রবীন্দ্রনাথের, এই আকাশ ভরা সূর্য তারা, এই যে কথাগুলো গানে কিন্তু রয়েছে, অনেকটাই বিজ্ঞান রয়েছে। শুধু তাই না, বিজ্ঞান তো আছেই, এবং সবচেয়ে বড় কথা ওনার যেটা মানে প্রকৃতি তো আছেই সবসময়, কিন্তু সবচেয়ে যেটা উনি যেটা চেয়েছেন, আমাদের যে মূল উৎসটা সেটা হচ্ছে উপনিষদের উপর দাঁড়িয়েছে, বেদ উপনিষদ, সত্যি সেইটাকে রবীন্দ্রনাথ তুলে এনেছেন আমাদের কাছে, এবং মানব জীবনের যে উদ্দেশ্য যেটাকে বলা হচ্ছে। দেখো আমি একটা কথা বলি তোমাকে, 1910 সালে গীতাঞ্জলি লিখেন উনি, আর 1913-তে প্রাইজটা পেলেন, তাই তো নোবেল। এবং সেই কথাটাই আমি সকালবেলাও বলছিলাম যে এটা কিন্তু সেই সময় একজন বলেছিল যে সৈনিকের পকেট থেকে পাওয়া গেছিল, যে মৃত সৈনিকের, যে বিশ্বযুদ্ধে পরবর্তীকালে যে সং অফ অফারেন্স যেটা বেরিয়েছিল, তো সেই সময় কিন্তু একটা মারাত্মক মেসেজ দিয়েছিল। তো আমি যেটা বলতে চাইছি যে ওই সময় তুমি দেখবে যদি মানে ধারাবাহিক রবীন্দ্রনাথকে দেখো, তার দেখবে যে 1910-এর ঠিক 4 বছর আগে, মানে 1906-এ বেরোচ্ছে খেয়া। এই যে খেয়া কাব্যগ্রন্থটা, এটা একটা বিরাট কালমিনেটিং পয়েন্ট ওনার। কেন না, তার আগে না ওনার ফ্যামিলিতে পুরো ওই মৃত্যু মিছিলটা গেছে, তার ফলে মানে ওনার যে একটা কি হয়েছে, মানে এমন একটা বিষাদগ্রস্ততা, সেই জায়গা থেকে তার মনে হচ্ছে যেন একটা নদীর পাশে তিনি বসে আছেন, এবং খেয়া পারাবার করার লাস্ট যে নৌকাটা সেটাও যেন বেরিয়ে চলে গেছে। এবং এটা সত্যি যে এই যে বিষাদগ্রস্ততাকে সৃষ্টিশীলতাতে প্রয়োগ করা, এটা কিন্তু রবীন্দ্রনাথই দেখিয়েছে, তাই না? একদম। এবং শুধু তাই না, এবং তিনি যেটা করতে পারতেন, তার যে মানে হিস্ট্রি ছিল ফ্যামিলিতে বা ইয়েতে, তাতে করে ওনার সুইসাইড করে দেওয়ার কথা, কেন অতগুলো মৃত্যু সম্ভব ছিল না। হ্যাঁ, কেননা 1902-এ একটা ঘটছে, 1905-এ একটা, 1907-এ একটা। একটা হচ্ছে ওর মানে বউ 1902-এ, 1905-এ হচ্ছে তোমার ওর বাবা, আর 1907-এ হচ্ছে ছোট ছেলে। মানে তুমি ভাবতে পারছো 2 বছর বাদে, মানে এটা সম্ভব, মানে এইটাকে আর সম্ভব করা যায়, মানে একে তো আগে হয়েছে যা হওয়ার ছেড়ে দাও সেগুলো। হ্যাঁ, এরপরে এই জায়গাটা আমি বলতে চাইছি কেন, যে তুমি যদি ভেবে দেখো যে ওই একবার রবীন্দ্রনাথ কি হয়েছে, রবীন্দ্রনাথ কিন্তু সন্ধ্যেবেলায় না সারাদিন তিনি লিখতেন, কিন্তু সন্ধ্যেবেলায় খুব তাড়াতাড়ি শুয়ে পড়তেন, আর ভোরবেলা উঠতেন 3টের সময় ব্রাহ্ম মুহূর্তে, এবং উনি প্রত্যেকটা দিন সূর্য, যেহেতু ওনার নাম রবি ছিল, তিনি ওকে মিতা বলতেন, এবং ওই সূর্য স্তবটা করতেন আর কি। তো ওই জন্যে একদিন দেখছে দিনু ঠাকুর যে রাত্রেবেলাতে ওরকম সারাটা পায়চারি করছে ওই ছাদে, কিন্তু এমনভাবে উনি করছেন অস্থির, ওনার সাথে কোনো কথা বলা যাচ্ছে না, মানে এরকম আর কি, বা বলছেন না ওরা, মানে ওই রকম একটা। তারপরে পরের দিন সকালবেলায় যখন শান্ত হয়েছেন এবং খাওয়া দাওয়া করছেন, তখন জিজ্ঞেস করে, আছে বাবা ঠাকুর এরকম গুরুদেব এটা কি, কালকে কি এমন করলেন কেন? তখন তিনি ওই গানটা গাইছেন যে অন্ধজনে দেওয়ালো মৃত্যুজন। তখন বললো যে এরকম ওর ছোট মেয়ের ওই ডিভোর্সের, মানে ওই ছাড়াছাড়ির বলছে একটা ভালো এই খারাপ খবর পেয়েছি, তো এইটা তো ওর মেয়ের এটা খবরটা। এবারে উনি ওই সময় অনেকেই যেটা বলছে যে এই গানটা এইটা লিখেছিলেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, মানে এইটুকু মেয়ে তার আবার বিচার হলো কি করে তাহলে, মানে তাকে ছেড়ে দিচ্ছে, আর তার জামাইকে টাকা দিয়ে বাইরে পাঠাচ্ছে। এই যে রবীন্দ্রনাথ, এবং সেখানে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, এইটা উনি সারা রাত বলছেন, ওরকম করছেন, মানে পাচ্ছেন। এই যে ব্যক্তি রবীন্দ্রনাথ, আবার একটা সাংঘাতিক সৃষ্টির রবীন্দ্রনাথে তিনি রূপান্তরিত হয়ে গেছেন। কখনো তিনি সাইনের গাপের মতন উঠে যাচ্ছেন ওপরে, একদম উৎকর্ষতায়, কখনো বিষাদে আবার নেমে যাচ্ছেন, মনে হচ্ছে এইটাই শেষ, পরিশিষ্ট লিখে দিচ্ছেন উনি একবারে, তারপরে দেখছেন লিখছেন পুনশ্চ, অর্থাৎ আরও কিছু তিনি লিখছেন। তো যেটাই বলছিলাম যে খেয়াতে তিনি যেটা লিখলেন কিছুদিন বাদে, কিন্তু গীতাঞ্জলির গানগুলোর মধ্যে তুমি যদি লক্ষ্য করো, দেখবে 85টা গান আছে যেটা স্বরলিপি করা, আর 72টা গান আছে যেটা স্বরলিপি করেন। তার মধ্যে হেমর দুর্ভাগা দেশ
এটা আছে, এবং সেটা পরে শান্তিদেব ঘোষ স্বরাজবি করে। তো আমি তোমাকে যেটা বলতে চাইছি যে এই যে লোকটা, তুমি 3000-এর মতন গান লিখেছে। হ্যাঁ, মানে ভাবতে পারছো যে এই লোকটা, এবং প্রত্যেকটা মানে গভীর একবারে। কেন গভীর বলছি, ধরো আমরা যেভাবে বলছি, আমাদের তো প্রতিভা খুবই কম, তবু আমরা যেটুকু বলতে পারছি, এই লোকটাকে কে বলেছে না, লাস্ট অব্দি বলেছে শঙ্খ ঘোষের মতো লোক। তারও আগে আবু সাঈদ আইয়ুব বলছে, মানে লিখে মানে ওর তো বই আছে তো রবীন্দ্রনাথের উপরে। হ্যাঁ, রবীন্দ্রনাথের উপরে যে বইগুলো ওরা লিখেছেন, আবু সাঈদ আইয়ুব, গৌরী আইয়ুব, বা তারও আগে তো আর ওই যে আমাদের কি না জানো, ওর নামটা কি, বিখ্যাত লোক আমাদের যে রবি জীবনী যে লিখেছে প্রশান্ত পাল, ওরা সবাই তো রবীন্দ্রনাথ সঙ্গে লিখছে। এবং লাস্টে তুমি শঙ্খ ঘোষ তো রবীন্দ্রনাথ সম্পর্কে বিরাট মানে ভক্ত ছিলেন, লিখছেন। শুধু তাহলে সুনীল গাঙ্গুলিকে তুমি দেখো, যে সুনীল গাঙ্গুলি তোমার এরকম করতো যে পায়ে গড়াগড়ি দিচ্ছে রবীন্দ্রনাথ, এসব লিখেছিল এক সময়। সেই সুনীল গাঙ্গুলি বারবার বলছেন যে না, ওই লোকটা মারাত্মক লোক। মানে আমি বলছি প্রত্যেকটা লোক বলছে যখন, অলোক রঞ্জিত একদম টোটালি ভক্ত, মানে কিছু করার নেই। সত্যজিৎ রায় তো টোটালি ভক্ত, কেন এরা তো লেগাসি বহন করে নিচ্ছে। তুমি সত্যজিৎ রায়ের কথা যখন এলো তখন বলি তোমাকে এই লেগাসিটা কিভাবে আসছে, আমি তো দেখাচ্ছি। ঘরে বাইরে সিনেমা করলেন সত্যজিৎ রায়, তুমি দেখবে সিনেমাটা যদি দেখো, প্রথমটায় দেখছো আগুন, সে বিরাট আগুন জ্বলছে, তার পিছনে একটা এফেক্ট করছেন সত্যজিৎ রায় যেমন করেন, ওইখান থেকে সাথী লেখা ওইটা আসছে, মানে নায়িকা, এবং সেখানে বলতে বলতে আসছে একটা ডায়লগ যে আমার সমস্ত পাপ, আমি চোখটি করি না, আমার পাপ এখানে সব ধুয়ে মুছে এগিয়ে যাচ্ছে। মানে অসাধারণ ডায়লগ একটা। এবং ওইটা আমার মনে হলো, আমি তো প্রায় 10 বার পড়েছি ঘরে বাইরে, কিন্তু আমার মনে হয় যে তুমি ঘরে বাইরে পড়িনি এরকম। পরে দেখলাম হ্যাঁ পড়লাম যখন, না নেই, তার মানে ওটা সত্যজিৎ রায় কিন্তু লিখেছেন ওটা। কিন্তু রিলেট করলেন কিরকম, মানে মনে হচ্ছে যেন ওই লোকটা ছাত্র বা শিষ্য ওইটাই যেন বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা। আরেকটা তুমি গানের জগতে যদি বলো, এই যে সলিল চৌধুরী আজ 100 বছর পূর্তি চলছে এখন, হ্যাঁ, সেই সলিল চৌধুরী তুই যেন ওই যে উড়ন্ত ঘূর্ণির এই লেগেছে বা মন ঘুরে এই যে গানটা, অসাধারণ গান, যেটা সেখানে 10টা ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে, এবং গাওয়াচ্ছে কাকে দিয়ে, কম্বকণ্ঠ আমাদের হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে। এবং এই যে তোমার গানের মধ্যে মানে ইয়ে করা, ওই যে কি বলে ফিউজ করা, ফিউশন, সেটা তো রবীন্দ্রনাথই দেখিয়ে গেছে। হ্যাঁ, ওটাকে এরা আরো বেশি করে ইলাবোরেট করেছে। অর্থাৎ কি হলো, যে রবীন্দ্রনাথ হচ্ছে এমন একটা মানে জ্যোতিষ্ক, যেটা বললাম ওই যে বললাম হঠাৎ আলোর ঝলকাছে। কবিতাটা তার একটা একদম প্রাণ। কবি, তিনি কবি, তার পাশাপাশি তিনি গল্প এমনি লিখতে গেছেন, উপন্যাস এমনি লিখতে গেছেন, কিন্তু দেখা গেল গল্পগুলো মারাত্মক হয়ে গেল। না, আরেকটা জিনিস দেখো, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথের পড়াশোনাও ছিল বিদেশি সাহিত্য, কারণ সেই উপন্যাসগুলো দেখো ঘরে বাইরে কিরকম স্টাইলে লিখছে, এখনো দেখলে অবাক লাগে কত আধুনিক স্টাইলে লিখছে। আবার তিনি উপনিষদও তিনি প্রাচ্য থেকেও গ্রহণ করছেন, পাশ্চাত্য থেকেও নিচ্ছেন, সবকিছুই কিন্তু গ্রহণ করছেন। এবার প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তিনি পাশ্চাত্য যাচ্ছেন, সব দেখছেন, শুনছেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু প্রাচ্যকেই প্রাধান্য দিচ্ছেন। সবসময় তিনি প্রাচ্যকে প্রাধান্য দিয়েছেন। এবং উনি যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে মানুষকে, খুব দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তাদেরকেও তিনি শিক্ষায় উন্নীত করবেন, এবং বাংলা ভাষায় মধ্যে দিয়ে যে শিক্ষা সেটা তিনি চালু করবেন। তুমি বলো না, কলকাতায় যে লোকটা জন্ম, কলকাতায় যে লোকটার মৃত্যু, সেই লোকটাই এরকম বম্ব ডাঙাতে 300 বিঘা জমি এর উপরে এসব কাজ করতে কি দরকার ছিল? ওর কোনো বই ছিল? যা টাকা ছিল সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, এমনি তো ঘুরে বেড়ালো। হ্যাঁ, এবং তাতে এই যে কৃষি বিজ্ঞান করলো শ্রীনিকেতন, তাকে পাঠাচ্ছে, জামাইগুলোকে সব পাঠালো, তারপরে একে পাঠালো। আর যেখানে জায়গাতে যেখানেই বলেছে যে এই লোকটার মধ্যে ক্যালি আছে, ও তুলে নিয়ে চলে গেছে। যেমন আমাদের বাঁকুড়া রামকিঙ্কর, তো ও ইয়ে করতো, ওই যে আমরা যেটা ডোমের ছেলে, হ্যাঁ, সে তো ওই বাঁশ দিয়ে ইয়ে তৈরি করতো, যেমন ঝাঁঝরি ফাজি, ওরা এখনো করে সমস্ত ওদের যারা আছে। তো বললো যে না, এই লোকটা কিন্তু মাটি দিয়ে এরকম করে আমার একটা করছে, অল দিয়ে ওকে নিয়ে এসে কেমন করে দিল তাকে, সে সারা পৃথিবী বিখ্যাত করে দিল তাকে, করলো তো। কিন্তু যেটা আমার বলছে, দেখো ছবিতেও তিনি মারাত্মক মানে 70 বছর পরে, মানে বয়সের পর যে লিখছেন, তখন তো চূড়ান্ত মানে মানে একটা ধারা তৈরি করে দিলেন। এবং ছবিও যে আঁকতে শুরু করলেন, সেটা কিন্তু রিয়েলিস্টিক ছবি নয়, কিন্তু বিমূর্ত ছবি, এবং সেটা দেশে গৃহীত হলো না, বিদেশে প্রদর্শনী হলো, যখন প্যারিসে হলো, তখন কলকাতার লোকরা একটু মান্যতা দিতে শুরু করলো পরবর্তীকালে। এবং সবচেয়ে বড় কথা যেটা, পরবর্তীকালে বুদ্ধদেব বসু কিন্তু একটা লাইনও লেখেননি রবীন্দ্রনাথের ছবি নিয়ে।
হচ্ছে বুদ্ধদেব বসুর সমসাময়িক আমাদের যামিনী রায়কে নিয়ে বিরাট লিখলেন বুদ্ধদেব বসু। এটা আমার কেমন একটা লাগছিল আমার, যে বুদ্ধদেব বসু কবিতার উপরে এত আলোচনা করে খ্যাত, রবীন্দ্রনাথের কবিতা এবং গল্প বা উপন্যাসের মধ্যে খ্যাত বুদ্ধদেব বসু, তো 3টে খণ্ড আছে, সেটা আমাদের একাডেমি থেকে করেছে ওটা আবার। তো কিন্তু সেই লোকটাকে আমি দেখলাম পড়তে পড়তে যে একটা লাইন কিন্তু তিনি ছবিটার মধ্যে দিলেন না। তাকে একে নিয়ে আমাদের বাঁকুড়ার এই জামিনের পাগল হয়ে গেল। জামিনের কিছুতেই যাবে না কলকাতা, এই গায়ে মানে কি এখনো তো তোমার বিলিয়াতোড়ের ওই পাশে যে গাঁটা ওদের, এবারে এখনো তো কোনো ইয়ে হয়নি, ডেভেলপমেন্ট হয়নি। আর তখন তো মানে কিছুই ছিল না, পুরো জঙ্গল। সেখানে বুদ্ধদেব বসু আসছেন, বিষ্ণুদী আসছে, এরা ওকে টেনে নিয়ে যে কলকাতা থেকে তো আবার বাইরে বিদেশে নিয়ে। আমি আরেকটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তুমি আমাকে এবার একটু রবীন্দ্রনাথের কবিতার যে বাক বদল সেটা আমাকে একটু বলো। দেখো যেটা সোনার তরী পর্যন্ত রবীন্দ্রনাথ, সোনার তরী পর্যন্ত রবীন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথই ছিলেন, অর্থাৎ ছন্দ যে কি তিনি দেখিয়ে দিয়ে গেছেন, একদম ছড়ার ছন্দ থেকে শুরু করে সোনার তরী অবধি। কিন্তু যখন তুমি বলাকা টলাকা লিখলো তখন কিন্তু উনি বাঁক বদল করলেন। এখন দেখা গেছে এইসব মানে পরবর্তীকালে যখন এই হঠাৎ দেখা ক্যামেলিয়া, হ্যাঁ ওই তো গদ্য করতে আসছি আমরা, হঠাৎ এটাই তো খুলে দিলেন দ্বারটা, গদ্য কবিতার দ্বারটা রবীন্দ্রনাথই খুলে দিয়েছেন। হঠাৎ দেখা বলো, ক্যামেলিয়া বলো, বলাকা বলো, এই চারিদিকে যে মানে কিভাবে গদ্য কবিতাও আসতে পারে আর কি সেটা। কিন্তু আমি যেটা বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন যে কবিতা তো গদ্যতেও লেখা যেতে পারে, উনি দেখাননি সেটা। আমার কথা হচ্ছে, দেখো আমি একটা কথা বলি, সবকিছুরই না একটা স্বাদ আছে। সেটা হচ্ছে ধরো আমি চিনি খাচ্ছি, চিনি মিষ্টি লাগতে হবে, পরিষ্কার কথা। নুন খাচ্ছি, নুন কিন্তু নুন লাগতে হবে। চিনি যদি নুনের মতো হয়, নুন যদি চিনির মতো হবে, ভালো লাগবে না। কবিতাতে না সত্যি কথা আমি বলবো, সেটা হচ্ছে যত রকমের পরীক্ষা নিরীক্ষা তুমি করতেই পারো, কিন্তু তোমার মধ্যে আবেগ থাকতে হবে, ইমোশন থাকতে হবে। আর ইমোশনটা কখন থাকে জানো তো? যতক্ষণ তোমার মধ্যে তার ভেতরে একটা ছন্দ থাকে, একটা মাত্রা থাকে, এবং সেটা তুমি যদি বাইরে অন্তমিল নাও দাও, ভেতরে একটা ছন্দ, ভেতরে যে একটা অনুরণন হতেই থাকে, সেটা গুম 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 করে একটা আওয়াজ আসতে থাকে, সেটা হতেই হবে, না হবে না। তোমাকে আমি বলছি, দেখো রবীন্দ্রনাথ যখন লিখছেন কালের যাত্রা ধ্বনি শুনতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, হ্যাঁ, কিংবা মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে এই যে কবিতা, মানে এই কবিতার মধ্যে তুমি দেখো মানে এর ভেতরে একটা কি মারাত্মক একটা ভাব রয়েছে, তো আছে তো। মানুষের মনে তো এটাই হয় যে আমি এত লোকটার জন্য করলাম, কিন্তু লোকটা আমাকে কিছু করলো না, এ আমার বন্ধু, সে আমাকে ছুরি মেরে দিল। কিংবা আমি যে এই পৃথিবীতে এসেছি, আমি কিছু করে যেতে পারলাম, যেটা নিউটন বলেছে যে আই হ্যাভ পিকড আপ সাম পিপলস ফ্রম দ্য সিশোর অনলি। শেষ জীবনে বলছে ইন্টারভিউ একটা, মানে এত আবিষ্কার নিউটনের মতো কেউ করেনি, সেই নিউটন বলছে। আর রবীন্দ্রনাথ তো তাই তো বলছে। রবীন্দ্রনাথ শেষ দিকে কি বলছেন? রবীন্দ্রনাথ বলছে যে অনেক কিছুই হলো, কিন্তু মনে হচ্ছে যেন কিছুই হলো না। হ্যাঁ, কেননা তার আকুতিটা তখনও রয়েছে যে কে তুমি বসি আমার ইয়েছে, অর্থাৎ যে আমার লেখা কি পড়বে কেউ, মানে এই সংশয় কিন্তু তার ছিল, হ্যাঁ, না হলে তো এটা তো লিখতেন না উনি। হ্যাঁ, আচ্ছা তুমি এই আরেকটি আমাকে প্রসঙ্গ বলো, সেই সময় রবীন্দ্রনাথকে যেসব আক্রমণ করা হয়েছিল, শনিবারের চিঠির দল থেকে শুরু করে আরো যারা, আমরা তো জানি সেই সব, তো তারপরেও উনি কিন্তু সেসব মানে ইগনোর করে লিখে গেছেন, মানে পরবর্তীকালে, সেটা নিয়ে কিছু বলো। এখন দেখো প্রত্যেকটা কালেই এটা হয়, এটা প্রত্যেকটা কালে হয়। বিহারীলালকেও সহ্য করতে হয়েছে, আর মাইকেলকে তো বিরাটভাবে সহ্য করতে জানো, এবং লাস্ট অব্দি বায়রন বা ওই দিককার যারা ওর বন্ধু ছিল তারাই ওকে বলেছিল, দেখো ভাই সত্যি কথা বলবো, তোমরা নেটিভ বলে আমরা মনে করি, তুমি মারাত্মক বড় একজন কবি, ইংরেজিতে লিখতে তো তখন, কিন্তু তোমার এখানে হবে না, পরিষ্কার কথা, আমরা রেকগনিশন দেবো না, দেওয়া হবে না, তুমি বাংলা ভাষায় লেখো। তখন তো ব্যাক করে এসে আসতেই পারছিল না, যাই হোক বিদ্যাসাগর টাকা পয়সা পাঠালো বলে এসে যাই হোক বাংলা ভাষায় বেশি দিন তো লেগেনি, 7 বছর মাত্র মাইকেল। তারপরে পিছনে লেগে গেছিল কিন্তু সবাই, তবুও হ্যাঁ, কেননা মেঘনাথকে বড় করবে কেন? কেন আমাদের যে মিথ আছে, তাহলে রাম আর লক্ষণ কিন্তু বড় করতে হয়, তাহলে সেখানেও মেঘনাথকে বড় করছে, রাক্ষসকে। এটা তো বিরাট ভাবে ইয়ে হয়েছে তখন, কিন্তু মাইকেল করে দিচ্ছে। এখন আমরা বুঝতে পারছি মাইকেল একটা মারাত্মক কাজ করে দিয়ে গেছে। এখন যেমন তারা বিভীষণকে নিয়েও কাজ হতে পারে, কিন্তু বিভীষণের শুধু খারাপ দিকটাই দেখানো হয়েছে তো, হ্যাঁ, কিন্তু যখন ওকে মারা হলো মেঘনাথকে, বিভীষণ ওই অবস্থায়, আর তো কেউ ছিল না, লক্ষণ আছে, মেঘনাথ আছে, আর বিভীষণ ওকে দেখিয়ে দিয়েছে ওই ঘর সত্য বিভীষণ বলে, যে এই সময় তুমি মারো। কিন্তু যখন মারা যাওয়ার পরে ওকে বুকে জড়িয়ে যে কান্নাটা বিভীষণের, হ্যাঁ, তার মানে কি বলতো, যে আমি এটা করলাম,
হ্যাঁ, মানে ওই অনুশোচনাটা, ওইটাকে নিয়ে একটা বিরাট মহাভারত হতে পারে, বা বড় মেঘনাদ বধ কাব্যের মতো হতে পারে, বিভীষণকে নিয়েও হতে পারে, কিন্তু এটা তো কেউ লেখেননি। তার কারণটা কি, লেখেননি মানে সাহস পাচ্ছেন না, বা মেঘনাথের এই মাইকেলের মতো ওরকম ক্ষমতা নেই বলে। এখন রবীন্দ্রনাথের ছিল অসীম ক্ষমতা। এবার রবীন্দ্রনাথকে যখন শনিবার চিঠির সরণীকান্ত বললো এরকম, তখন বা অন্যান্য যারা ছিল পূর্বাশা, সঞ্জয় ভট্টাচার্য সবাই বলেছে, কিন্তু তাতে রবীন্দ্রনাথ কোনো কানই করেনি। কান করেননি কেন? রবীন্দ্রনাথ জানতেন যে আমি যে র্যাঙ্কের আমার প্রতিভা, আমি যদি 100 পাই ওরা 15-20 পাবে, কাজে ওদেরকে নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা, রবীন্দ্রনাথ কোনো মাথা ব্যথা। এবং এটাও একটা গ্রন্থের যে জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল বলে একটা সুজিত সেনগুপ্তের বই আছে, তাতে উনি দেখিয়েছেন যে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর যে এই লোকেরাই আবার পুরো একটা রেলগাড়ি বুক করে এসছিলেন তাকে সম্বর্ধনা দিতে, এবং সেই সময় নাকি রবীন্দ্রনাথ একবারই সংযম হারিয়েছিলেন এবং বিরক্ত হয়ে উনি একটা প্রতিবাদপত্র পাঠ করেছিলেন, মানে গান গাইতে বলেছিলেন কিন্তু গান গাননি উনি। ওটা ওরকম অনেকবার হয়েছে, ওটা শুধু না, আরেকটা যেমন প্রেস ক্লাবে করেছিল, ওকে এসে কি বলছে যে আপনি, তখন তো ইংরেজি রাখতো, 1913 তো ইংরেজি রাখতো, তখন ওই প্রেস ক্লাব ইংরেজি যারা সব ছিল, প্লাস আমাদের দেশীয় যারা সাংবাদিক তারা করেছিল ওটা, তো ওটা কলকাতাতে করলো। কিন্তু তখন উনি বললেন, গেলেন উনি, যে দেখাচ্ছে ওকে কি হচ্ছে, সব মদ খাচ্ছে, তো মদের ওই পানীয়টা ধরে দিচ্ছে, বলছে এটা আপনি ধরিয়ে খান। বলে আমি তো খাই না, জানো তোমরা, তো বলে আপনি ধরে থাকুন, ছবি তুলবো। তো তখন কি প্রতিবাদ করেননি উনি, ছবিটা তুলেছে, সব হয়েছে। তো এবার যখন ওনাকে পুরস্কারটা দিতে যাচ্ছে, তখন উনি নিলেন না, গাট করে বেরিয়ে চলে গেলেন। তার মানেটা কি হচ্ছে, রবীন্দ্রনাথের এতটাই মানে তোমার কনফিডেন্স ছিল আর কি, যে উনি যেটা করবেন আর উনি যেটা করবেন না সেটা পরিষ্কার ছিল ওনার কাছে, ওনার কাছে কোনো ধোঁয়াশা ছিল না। যেমন উনি এটা বলছেন যে গানটা আমার থাকবেই, হ্যাঁ, এই যে এইখানে উনি অনেক ঘটনা ঘটেছে, যেমন জ্ঞান গোসাই থেকে শুরু করে দিলীপ রায়, যারা মানে মারাত্মক আর্টিস্ট আর কি তখনকার দিনে, উনি বলছেন যে একটু ওই রাগিনী একটু দেবো, আপনার গানগুলো একটু নেড়া লাগছে। তখন বললো না, অসম্ভব, আমার কোনো চলবে না, কেননা আমি যা লিখেছি আমার গানে কোনো ফাঁক রাখিনি আমি। এই যে কনফিডেন্সটা তোমার, মানে এই কনফিডেন্সটা চট করে আসবে না কিন্তু, কেননা ওরা তো দিকপাল লোক, মানে গানের দিকপাল লোক, কিন্তু এরা তারা যখন বলছে তবুও তিনি এটাকে নাকচ করে দিতে পারছেন। কিংবা অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রনাথ যখন এসে বলছে আমরা তো গান লিখি, আমরা একটা গান লিখে একটা রাগের উপরে চড়িয়ে দিলাম, বাস হয়ে গেল, তো আপনার রাগ তো কিছু বুঝতেই পারি না। তখন রবীন্দ্রনাথ হেসেছিলেন মুচকি। তার মানে রবীন্দ্রনাথ কিন্তু বোঝাতে যাননি ওদের, কেননা ওরা তো কলিগ, তো 2 বছর মাঝে সব জন্ম, যে ভাই এদের যদি আমি বোঝাতে যাই কেসটা হবে কি, উনি অ্যাকচুয়ালি ফিউশন করতে চাইছিলেন। হ্যাঁ, সেটা তো এতদিন বাদে, 100 বছর বাদে আমরা বুঝতে পারছি ওটা। আজকে যেটা দুটো রাগকে একসাথে মিশিয়ে দিয়ে করছেন তিনি। তো এই যে ওই লাবণ্য পূর্ণপান বা চৈত্র পবনে, হ্যাঁ, মমচিত্তবনে, এই ওইখানে যে ভেতরে দেখবে একটা কোনো রাগ আছে, ছোট, মানে বেশি করছেন না কিন্তু ওটা টাচ করছেন চেষ্টা, যাতে করে ওটা কিন্তু সাংঘাতিক রকম একটা খোলে আসছে আমাদের। রবীন্দ্রনাথ এটা ছিলেন। আর আচ্ছা, রবীন্দ্রনাথের নাটক নিয়ে কিছু, আচ্ছা নাটক নিয়ে, রক্তকরবী নিয়ে যেটা বলবো, যে 1000 বছর পর্যন্ত রক্তকরবী থাকবে। আমার মতে রবীন্দ্রনাথের যত রচনা আছে, এবং গানকে নিয়েও বলছি আমি, যদি একটা জিনিস তার রচনাকে বা তার কিছু সৃষ্টিকে রাখা যায়, সেটা হবে রক্তকরবী। সত্যি তাই, তার কারণটা হচ্ছে মানে বাস্তবকে সামান্যতম রেখে এত অ্যাবস্ট্রাক্ট, মানে এমন ভাবে রাখা আছে, এবং তার শব্দচয়নগুলো যে ওটাকে মানে ভাবা যায় না, সত্যি কথা ভাবাই যায় না। আমার মতে তো ওটা 1 নম্বর আছে। আর যেটা আমাদের অ্যাপিল করে বেশি, ডাকঘর এবং বিসর্জন। এবারে ধরো এইগুলো ছাড়া যেটা নিয়ে সিনেমা হয়েছে, ওই নষ্ট নীরকে নিয়ে যেটা চারুলতা হয়েছে, বা চোখের বালি করেছে ঋতুপর্ণ, এই যে মানে সত্যি কথা বলতে এই গদ্য রচনাগুলো, তার গল্প বলো, উপন্যাস বলো, নাটকগুলো, এগুলো যে এখনো মানে খুব বড় মাপের শিল্পীরা নিয়ে সেটা সিনেমা করতে চাইছেন, বা মানুষের কাছে নিয়ে যেতে চাইছেন রবীন্দ্রনাথকে। সারা পৃথিবীর লোক কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে করেছে সিনেমা। কিন্তু এই যে সত্যজিৎ রায় যখন বললো যে তো আপনি তো হলো, চারুলতা ফারুলতা সব হলো, ঘরে বাইরে হলো, কিন্তু আরও কিছু করলে ভালো হতো, তখন বললো দেখো আমি করতেই পারি, কিন্তু মুশকিল হবে কি, নাক পাবো না, সেই একই সৌমিত্রকে দিতে হবে। মানে উনি বলেছিলেন এটা। তার মানেটা কি, মানে সৌমিত্র ছাড়া উনি রাবীন্দ্রিক লোকদের খুঁজে পাচ্ছেন না।
নমস্কার, আমি স্বপ্নের করিডোরের পত্রিকা সাহিত্য আড্ডার আজকে কবিপক্ষ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি হীরক বন্দ্যোপাধ্যায়। তো হীরকদা, আরেকটা আমি তোমাকে প্রশ্ন করব, এটা আমি আমি কিন্তু মানে অ্যাবসলিউট ট্রুথ নয়, আমার ধারণা থেকে বলছি। রাশিয়া চিঠিতে তো উনি সেই সময় রাশিয়ায় দেখে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখে অনেক অনেক ভালো কথা লিখেছেন, কিন্তু কোথাও একটা 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 সে মানে এরকমও দিক দেখিয়েছেন যে মানবিক মুখটা কোথাও একটা যে কম রয়েছে, বা মানে করো শিক্ষার দায়িত্ব নিচ্ছে সরকার বা সমস্ত কিছুই যেন রাষ্ট্রের, কিন্তু কোথাও একটা যেন ছকের মধ্যে থাকতে থাকতে মানুষ একটা হাঁপিয়ে উঠছে, এই জিনিসটাও একটা মানুষ দেখিয়েছেন। সেটা কি একটা সোশ্যালিজমের মানে পতনে পরবর্তীকালে এরকম একটা দিক দেখিয়ে গেছেন কি পরবর্তীকালে, যেটা থাকলো না রাশিয়াতে? না, সেটা সেটা বলা যায় না। ওটা বলেন ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন বলে ভেঙে গেল রাশিয়া, তা না। ওটা হতে পারে না, ওটা হয় না, কারণ রাজনৈতিক ব্যাপারটা একটা অন্য জিনিস। এবং রবীন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, রবীন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, দার্শনিক ছিলেন। না না, তুমি বলছো, তুমি এটা তো বলছো, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাস্তায় নামাটা, সেটা তার কবিসত্তার যে পপুলারিটি, সেটাকে তিনি কাজে লাগাতে চেয়েছেন। তিনি কোনো একটা দলকে সাপোর্ট করেননি, কেননা রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস, রাজনীতিতে হচ্ছে কোনো দলকে তোমার সাপোর্ট করে সেই দলটাকে নিয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি এস্টাবলিশ করতে পারবে না তোমার ইজমকে। এটা হচ্ছে রাজনীতির সোজা কথাটা। তার কারণটা হলো যে মার্কসিজমও তুমি দেখবে সবচেয়ে বেশি লিবারেল যারা, তাদের বলা হতো আমাদের দেশে, সে হচ্ছে গান্ধীজিমটা লিবারেল বলা হতো সবচেয়ে বেশি। কিন্তু গান্ধীজিমও তুমি দেখবে যে যখন গান্ধী বলছে যে সীতারাম ভাই পট্টবিয়াস ডিফিট ইজ মাই ডিফিট, মানে যেখানে মানে সুভাষ বোসকে ইলেক্টেড করেছে সভাপতি হিসেবে, মানে তার আগে ইলেকশন হতো না, ইলেকশন করানো হয়েছে, সেই ইলেকশনে সুভাষ বোস একদম ইলেক্টেড হয়েছে, অথচ সুভাষ বোসকে তিনি পছন্দ করছিলেন না, এইকে সীতারাম ভাই পট্টবিয়াস। আচ্ছা, এখানে গৌতম দা একটা প্রশ্ন তোমাকে করেছে, এটা উত্তর দিও। রবীন্দ্রনাথকে সজনীকান্ত প্রমুখ কবিদের বিরোধিতার কারণটা কি? হ্যাঁ, রবীন্দ্রনাথকে সজনীকান্তের বিরোধিতার কারণটা এটাই ছিল যে এরা ভেবেছিল যে বিশেষ করে এদের নিজস্ব হাউস ছিল, এই যে শনিবার চিঠি এর হাউস ছিল, বা দেশের যেমন একটা হাউস আছে সেরকম আর কি, বা পূর্বাশা ছিল সঞ্জয় ভট্টাচার্যের। কিন্তু ওদের মানে বক্তব্য ছিল এটা, যদিও ভেতরে ভেতরে ওরা জানতো, তো বক্তব্য এটাই ছিল যে বিশ্বভারতী একটা প্রকাশনা করে রবীন্দ্রনাথ টাকা আছে বলে তিনি যা খুশি লিখছেন, যা খুশি প্রকাশ করছেন, এটাই হচ্ছে ওদের বিরোধিতার মূল কারণটা। ঠিক আছে, আর কিছু না। আর যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যাপারটা কীরকম দেখো, নেপোলিয়ান বলেছে যে আমার যতই কিছু হোক না কেন, যদি তুমি রাজনীতি শিখতে চাও, তুমি যদি কেমিস্ট হতে চাও কেমিস্ট্রি পড়তে হবে, তুমি যদি ফিলোসফার হতে চাও ফিলোসফি পড়তে হবে, ইকোনমিস্ট হতে ইকোনমিক্স পড়তে হবে, কিন্তু তুমি যদি রাজনীতি পড়তে চাও তোমাকে পড়তে হবে স্বার্থ। অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল তুমি স্বার্থ ছাড়া করবে না, তাদের দলীয় স্বার্থ ছাড়া। এটা তোমাকে মনে রাখতে হবে। কিন্তু রবীন্দ্রনাথকে সেই দলীয় স্বার্থে কখনোই কিন্তু নাম লেখেন না। রবীন্দ্রনাথ নিজস্ব যে একটা ইমেজ, সেই ইমেজটা সাধারণ মানুষের মধ্যে এমনভাবে গ্রথিত যে উনি যেন একটা লিডার, সেই জন্য নেমে এলে উনি ওনার কথা শুনবে, এই কনফিডেন্স ওনার ছিল, সেই জন্য উনি এটা নেমেছিলেন। যেটা আমি তোমাকে বলেছিলাম, আমি জানি না বলেছিলাম কিনা এই ঘটনাটা, যে যখন তোমার ওই রাখিটা বাঁধতে আসছে, উনি সোজা না নেমে চলে গেলেন মোজা পরেই একবার ইয়েতে, নাখোদা মসজিদে, যেটা এসপ্লানেডের কাছে আছে, মানে ওখানে বাঘের গুহা ছিল বলতে গেলে, মুসলিমরা হিন্দুদের একবার দেখতেই পারতো না, সেই জায়গায় ঢুকে ইমামের কাছে প্রথম এটা পড়ালেন, কারণ উনি বুঝতে পেরে গেছেন যদি ইমামকে একবার পড়িয়ে দিতে পারি তাহলে এই সমস্ত মুসলিমরা এ হয়ে যাবে। তাহলে এবার সবাই হাঁ করে তাকাচ্ছে যে কে রে ভাই। আর রবীন্দ্রনাথ নেমে গেছে, মানে সবাই, এমনি মেয়েরা তো খুব ভক্ত ছিল, সব নেমে দেখছে যে ঠাকুর বাড়ি থেকে কেউ বেরোয় না, ইনি এসে গেছে, মোজা পরে নেমে গেছে। ওরা সব মোজা পরে থাকতো, মানে বউরা বা মেয়েরা তো থাকতোই, আর একবারে ঢেকে ঢুকে। আর উনিও ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে মিছিল করে, একবারে মিছিল হয়ে গেল আর কি। তখন রবীন্দ্রনাথ এই সকলকে যখন এরা সব পড়াতে লাগলো, বা এইখানে আমাদের খুব একটা ঝামেলা হলো, ঝামেলা কিন্তু হলো ওটা ওইখানে বাংলাদেশে, এবং বাংলাদেশে এই নিয়ে ইয়ে হয়েছে, তোমার প্রাণহানি হয়েছে, হিন্দু মুসলমান রাইট লেগে গেছিল যে না, ওটা তো সত্যি কথা বলতে কি মুসলমানদের এটা তো নয়, এটা তো হিন্দু রিচুয়াল, কাজে ওটা কেন করতে যাবে। হ্যাঁ, উনি বলতে চাননি, কিন্তু মুসলমানরা এটা মনে করেছিলেন যে না, এটা কেন করবে উনি। হ্যাঁ, এইটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছিল, বিরাট ঝামেলা হয়েছিল শাহজাদপুরে। কিন্তু
রবীন্দ্রনাথে করেছিল। তারপরে কি রবীন্দ্রনাথ কনফিডেন্ট ছিলেন এইসব ব্যাপারগুলো বা এইখানটাতে যেটা হবে, তা 90% 99% মেনে নিয়েছিল সেটা। এবং এখন দেখো তুমি, আমরা যেখানটাতে যাই, ছোটদের ক্ষেত্রে তুমি ভাবো, সেখানেও রবীন্দ্রনাথ যে গদ্যগুলো সহজ পাঠ লিখছেন, হ্যাঁ, 1-এর জন্য লিখছেন, 2-এর জন্য লিখছেন, সিলেবাস লিখছেন উনি, সেখানেও দেখছো তুমি। হ্যাঁ, যেমন ধর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখিছে জলের ঢেউয়েন আছে, কিংবা একদিন, এই যে নাইতে শব্দটা ব্যবহার করলো কিভাবে দেখলে তো, হ্যাঁ, কিংবা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, হ্যাঁ, চেয়ে দেখি বলে যেন বিনু, হ্যাঁ, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিতে নড়িতে নড়িতে, মানে বুঝতে পারছো কি লিখছেন, কত ছোটবেলায় লিখছেন এগুলো। কিন্তু ওই ওদের এবারে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এই যে ছন্দের মধ্যে ঢুকে যেতে পারছেন, তবেই তো হচ্ছে। একটা তো কঠিন, তুমি একটা দাও তো দেখি কেমন ওরা পড়তে চায়, দেখি, কিছুতেই পড়বে না। কিন্তু এই যে কথা, তার মধ্যে একটা ছবি তৈরি হচ্ছে, হ্যাঁ, বা বীর পুরুষ যে কবিতাটা, একটা ছবি তৈরি হচ্ছে, এইভাবেই তো রবীন্দ্রনাথ। আচ্ছা, আমি লাস্ট দুটো প্রশ্ন করে আমি অনুষ্ঠান শেষ করব। প্রথম একটা বিতর্কিত খুব প্রশ্ন, এটা এ সময় করা ঠিক হবে কিনা, কিন্তু যদিও এটা আমরা এটার থেকে বেরোনো ঠিক নয়, কারণ আমি সব জায়গায় এই আলোচনা শুনি, খুব সস্তার আলোচনা। বিশেষ করে আমার মনে হয় যে রঞ্জন বন্দ্যোপাধ্যায় এই আলোচনাটা আরও বাড়িয়েছে। তো আমি যেটা কাদম্বরী দেবীকে নিয়ে, যেটা রবীন্দ্রনাথের বিষ্ণুদার সঙ্গেও আলোচনা হচ্ছিল আমার গতকাল, তো দুজনের তো বয়স সেম ছিল যখন কাদম্বরী বিবাহিত হয়ে আসে, 9 বছর বয়স। ওনার রবি ঠাকুরেরও 9 বছর কি 10 এরকম বয়স ছিল। তো তাদের দুজনের সম্পর্ক নিয়ে বলো। এবং আমি তো যতটুকু পড়েছি যে অনেক ক্ষেত্রেই কবিতার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে গেছে, দিয়েছিলেন, মানে জুগিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যেটা অনেকে খুব বাজেভাবে একটা করে, কিন্তু যে সুইসাইডের কথা, সেটা তো জ্ঞানানন্দিনী দেবীর ব্যাপার, বা ওদের পারিবারিক একটা ওনাকে হেয় করা হতো। তো ওনাদের যে সম্পর্কটা নেই, এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায় মতো লেখকরা এটা তো আরো একটা ভাবে একটা করেছে, সে সম্বন্ধে তুমি। এবার দেখো, আমি এটা বলছি, রঞ্জন বন্দ্যোপাধ্যায় করেছে টিআরপি দেওয়ার জন্য, কেননা উনি কোনো, আমি মনে করি না উনি একজন সিরিয়াস একজন লেখক, কাজেই ওটা করেছেন। কিন্তু এইটা যেটা ভাবা হয় সেটা একবারে ভুল, একদম টোটালি ভুল। এবং রবীন্দ্রনাথ কাদম্বরী দেবী অত্যন্ত ব্রিলিয়েন্ট ছিলেন। উনি যদি বেঁচে থাকতেন এবং ওনাকে যদি সত্যিকার নারিশ করা হতো, সেটা করা হয়। ওনাকে বিভিন্নভাবে পারিবারিকভাবে ওনাকে হেনস্থা, শুধু ওটা না, ওনার মনে যেটা আমার ব্যথাটা, সেটা হচ্ছে যে রবি এত আমাকে ভালোবাসে এবং রবির লেখা আমার এত ভালো লাগে, রবিকে আমি ইন্সপায়ার করছি, কিন্তু অন্যরা অন্য চোখে দেখছে, এটা ওনার মধ্যে একটা ক্যামোফ্লেজিং তৈরি হলো। দ্বিতীয় কথা যেটা জ্ঞানানন্দিনী দেবীও একটা চেষ্টা করছে যে সরিয়ে নেওয়ার, আরেকটা বেশি প্রায়োরিটি পেয়ে গেছে। এর আরেকটা হচ্ছে যে ওর যে মানে বর জ্যোতি দাদা, যেটা সেও তখন সেন্ট ফেন্ট লাগিয়ে যেমন হয় আর কি জমিদারদের, তিনি নাটক করতে চলে যাচ্ছেন, বিষ্ণুদা আমাকে বলল ঘোড়ার গাড়িতে করে চলে যাচ্ছেন। পরের দিন নাকি ধোপার এসেছিলেন, যে তাতে ওনার কোর্টের মধ্যে একটা চিঠি পেয়েছিল। হ্যাঁ, এবারে দেখো, চিঠি পেয়েছে একদিনের ঘটনা, কিন্তু এটা তো প্রতিদিন দেখছেন কাদম্বরী, যে বিকেল হলে সন্ধ্যা হলে তিনি চলে যাচ্ছেন। একটা স্বামী যে একটা স্ত্রীকে একটা মর্যাদা দেওয়া, যেটাকে বলা হয়, হ্যাঁ, বা ভালোবাসা বা পরে অবশ্য শুনেছি যে মৃত্যুর পরে কিন্তু যতীন্দ্র প্রচন্ড মানে ভেঙে পড়েছিলেন এবং আফসোস বোধ করেছেন যে আমার সময় দেওয়া উচিত ছিল। আরেকটা কারণ হচ্ছে যে ওর বাবা যেহেতু এই স্টেটেই কাজ করতেন, তার মধ্যে একটা যেন হীনমন্যতা ছিল, যে এরা আমরা বিরাট বড় একটা জমিদার, এরা তো বিয়ে করে যেন একটা আমরা বিরাট করে দিচ্ছি, ওকে উদ্ধার করে দিচ্ছি, এইটা যেন ওরা কিছু মনে করছে না। কিন্তু কাদম্বরী দেবীর মধ্যে এই ভাবটা ঢুকে গেছিল, ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ভাবে ঢুকিয়ে দিত, সাধারণ লোকের ঢুকিয়ে দিত, যে আমাদের বোধহয় এটা বাজে হয়ে গেল। আরেকটা আমি একটা নতুন কথা বলছি তোমাকে, সেটা হচ্ছে যে আমরা অনেকে বলি না যে রবীন্দ্রনাথ কোনোদিনই কলেজে যাননি, বা রবীন্দ্রনাথ একদিনের জন্য কলেজে রবীন্দ্রনাথ একদিনের জন্য কলেজে গিয়েছিলেন, উনি শুধু কলেজটার পরিবেশটা দেখার জন্য। কিন্তু যখন উনি কলেজে যাচ্ছেন, তখন তার মোটামুটি 18-19 বছর বয়সে অপূর্ব সুন্দরের যে একটা আছে না ছবি, যে মাথায় একটা পাগড়ি আছে, লম্বা ছোট ছোট দাড়ি, সেরকম অসাধারণ দেখতে। সেই অবস্থায় তিনি ওদেরই যে 50-60 লোক থাকতো ওদের বাম্প সমাজের মধ্যে, একজনকে নিয়ে ওদের সমসাময়িক গেছেন। তখন দেখছেন যে টিটকারি মারছে, ওই ছেলেটা, সে ঠাকুর, ওই বাম্প সমাজের, হ্যাঁ, ওই সে মেয়েলি ছেলেটা রে, ওই মেয়েলি কথা বলে। এবং তখন উনি এত ব্যথা পেলেন যে না, আমি আরই করবো না।
মানে এই যে র্যাগিং যেটাকে বলা হয় সেই র্যাগিংটা ওকে বিদেশেও তো কলেজে ভর্তি হয়েছে। এবার না রবীন্দ্রনাথের এইটা আমাদের দেশের যেটা আছে না যে রবীন্দ্রনাথ কোনোদিনই গেলেন না কলেজে, যে না একদিন তিনি দেখতে গিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে যে এটা না মানে রবীন্দ্রনাথকে খুব ব্যথা দিয়েছিল, কষ্ট পেয়েছিলেন এবং উনি সারা জীবন যেটা তৈরি করতে চেয়েছিলেন যে এই নারীদেরকে হেয় করা, নারীদের নাম দিয়ে করা, এটা আমি চাননি। নারীদের তিনি কিন্তু ডেভেলপমেন্টটা চেয়েছিলেন, মেয়েরা উঠে আসুক। কেননা উনি যদি এগিয়ে না আসতেন তাহলে আমরা বিশেষ করে পরবর্তীকালে আমি লেগাসি হিসেবে ধরো নীলিমা সেনকে পেতাম না, কণিকা বন্দ্যোপাধ্যায়কে পেতাম না, সুচিত্রা মিত্রকে পেতাম না। এই যে মানে এটা এসে গেল না। উপন্যাসগুলো যিনি লিখলেন, নারীদের ওভারঅল করলেন, মানে বুস্ট করছেন, এটার ফলে কি হচ্ছে এই পরবর্তীকালে যারা নারীরা গানের মধ্যে ইয়ের মধ্যে চলে এলেন এবং তারপরে আমরা যে দেখতে পাচ্ছি বিশেষ করে তো ইন্দ্রাণী সেনের মা, তো তারপরে ইন্দ্রাণী সেনের মা হচ্ছে নীলিমা সেন, ইন্দ্রাণীর বোনটা যে সেও তো বিরাট একজন। তা এরা এই শ্রাবণী সেন, ওদের একটা ফাউন্ডেশন আছে। আমি বলছি এই যে মেয়েরা এগিয়ে আসা এবং রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নোটিশ পূজাতে ছিলেন আমাদের। গৌতম দা লিখেছে যে একটা প্রশ্ন করেছে যে ঈর্ষা প্রসূত শুধু ব্যক্তিত্বের সংঘাত নাকি কবিতা নতুন ভাষার বা রচনার ক্ষেত্রে বৈপ্লবিক আলোকপাত হচ্ছে বলে নিজেদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হচ্ছে? না, জনপ্রিয়তা ক্ষুণ্ণ হচ্ছে না। না, এটা মানে ওই শনিবারের চিঠি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। না, ওদের জনপ্রিয়তা কিছু ক্ষুণ্ণ হচ্ছিল না, কারণ শনিবারের চিঠি সম্পাদক ছিলেন তো উনি তো আর নিজে কিছু মানে যে রবীন্দ্রনাথের মতন আরেকটা রবীন্দ্রনাথ হিসেবে হচ্ছিলেন না বা ছোট রবীন্দ্রনাথ ছিলেন না। উনি চাইছিলেন যে তার যে মানে অর্গানাইজেশন, বিশেষ করে প্রেসটা আর কি, যার থেকে তৈরি হচ্ছে, যেমন দেশ যদি হয় তাহলে আনন্দ পাবলিশার্স, সেরকম প্রেস থেকে বেরোচ্ছে তো দেশটা, যেমন শনিবারের চিঠিটা তো বেরোচ্ছে ওদের হাউস থেকে। সেই হাউসের যে পরিচিতিটা, সেখানে রবীন্দ্রনাথ সেখানে নেই, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই একটা বিশ্বভারতী করে তিনি করে দিচ্ছেন সব কিছু। তার ফলে রবীন্দ্রনাথের একটা আলাদা রকম মানে পপুলারিটি হচ্ছে, এদের সেরকম হচ্ছে না। এবারে এই ঈর্ষাটা ছিল, কিন্তু এরকম ছিল না কখনোই যে আমি রবীন্দ্রনাথের মতো লিখবো, ওটা ছিল না, ওই ঈর্ষাটা কিন্তু ছিল না। আচ্ছা আচ্ছা, যাই হোক, নমস্কার। আমাদের কবিপক্ষের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আপনারা যারা দেখছেন, সব বিমান দাও দেখছেন, গৌতম দা দেখছেন, সুভাষ চক্রবর্তী মহাশয় দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আর আমি শেষ প্রশ্ন হীরকদা তোমাকে করব যে আজকের এই সংকটের যুগে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক, এবং সেইটা একটা তুমি বার্তা দাও। আজকের যুগে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক ছিল। রবীন্দ্রনাথ না থাকার ফলে আমাদের একটা বিরাট, আমরা না এমন একটা জায়গায় চলে যাচ্ছি যে এমন একটা লোক নেই মানে সাহিত্যের জগতে বা সংস্কৃতির জগতে বা গানের জগতে বা নাটকের জগতে। রবীন্দ্রনাথ যদি একবার দাঁড়িয়ে যেতেন কোনো জায়গায়, আমাদের মনে হয় যে এই যে এত আমাদের হিংসা, এত ঈর্ষা, এগুলো কিন্তু স্তব্ধ হয়ে যেত। তার কারণটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে যে কোনোভাবেই হোক না কেন আমরা মানে বিভিন্নভাবে আমরা মানে রবীন্দ্রনাথকে ভালোবাসি। কেউ আমাদের মনে হয় যে রবীন্দ্রনাথকে আমরা আঁকড়ে ধরে থাকি, কারো মনে হয় যে রবীন্দ্রনাথকে প্রণাম করি, কারো মনে হয় যে তিনি যেটা লিখেছেন তার সাথে আমরা একটু গল্প করি, বন্ধুর মতো হই। কিংবা কখনো আমার এটাও মনে হয় যে আমিও একজন কলিগ, উনিও একজন কলিগ, আমরা দুজন কলিগের মধ্যে আলোচনা করি কোনো একটা জিনিস নিয়ে। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করি। রবীন্দ্রনাথকে তো পড়ছেও না তো একটা জেনারেশন, না পড়বে না। তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষাটার না, বাংলা ভাষাটাই তো এখন পড়ছে না, মানে রাজনৈতিকভাবেই বাংলা ভাষাটাকে শেষ করে দেওয়া হচ্ছে। তার ফলে প্রবলেমটা হয়ে গেছে, আমাদের রাজনীতির জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেল। বাংলা ভাষাটা যদি ম্যান্ডেটারি করতে পারতাম আমরা, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে পড়তে বাধ্য হতো, কিছু করার ছিল না। তার ফলে রবীন্দ্রনাথ কিন্তু আরও জাজ্বল্যমান হতেন, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত তার জীবন যে মানে যাপনটা আমরা যদি দেখি, জীবন যাপনটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে তিনি তো আরও দিন বাঁচতেন, তিনি অনেক দিন বাঁচতেন, কিন্তু তার যে ভয়টা, রোগের অপারেশনটা, ওই ভয়টাতে উনি মারা গেলেন। উনি কিন্তু তখনকার দিনে তো অ্যানেস্থেসিয়াটা ছিল না। না, অ্যানেস্থেসিয়াটা যেটা অপারেশন করতে না, অ্যানেস্থেসিয়াতে যেটা করেছিল না, সেটা সম্ভবত বলেছেন এক জায়গায়, লিখেছেন সম্ভবত, যে উনি না লজ্জায় মারা গেলেন। কেন না, ওকে লোকাল অ্যানেস্থেসিয়া করেছিল। এবার লোকাল অ্যানেস্থেসিয়াতে ওই জায়গাটা অসাড় হয়েছে, ঠিক আছে। এবারে উনি তো সব ওই দেখতে পাচ্ছেন, ওনার গোপন অঙ্গ নাড়াচাড়া করছে, এই সবগুলো দেখতে পাচ্ছেন না। এইটা ওর বিরাট একটা মানে ইয়ে লেগে গেল, মানে
যেটাকে বলে একটা যে কেমন একটা লাগলো যে মানে এটা অসুস্থতা মনে করলেন উনি বা একটা অসভ্যতা মনে করলেন আর কি। এবং উনি বলেছিলেন যে অপারেশন করবো না, এবং অপারেশন যদি না করতেন এমনি সাধারণ যে ওষুধপত্র খেতেন তাতে করে ওর মনের জোরটা এগুলো তো পড়ছিলাম যে ও শুয়ে থাকতেন দীর্ঘক্ষণ পর শেষের দিকে, সেটা তো অন্য যে অপারেশন কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার পর অপারেশনের পরে এটা হয়েছিল না, আগেও ছিল, কিন্তু কলকাতায় যখন নিয়ে যাওয়া হচ্ছে উনি বলেছেন যে আমি আর ফিরবো না, মনে হয় হ্যাঁ ওরা ফিরবো না সেটা অন্য কেস। সেটা হচ্ছে যে যখন ওকে সবাই মিলে বলছে অপারেশন করতেই হবে, এবং উনাকে এটা বলা হচ্ছে যে যে দুজন লোক অপারেশন করছে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার তারা, একটা হচ্ছে বিধাননাথ আর একজন হচ্ছে এনআরএস বা নীলরতন সরকার। এরা হাজার একদিন এরকম হাত নিয়ে অপারেশন করছে অন্তত 50 খানা বা 100 খানা করে, তো এটা কিছুই না আপনার। কিন্তু উনি কিছুতেই এটাতে রাজি ছিলেন না, হ্যাঁ ওই প্রোস্টেটের ওখানটা প্লাস তার সাথে হাত দিয়েও কিছুটা ছিল। যাই হোক এই যে এই দুটো ব্যাপার, কিন্তু আমার মনে হয় না প্রোস্টেট নিয়ে অনেক লোকই বেঁচে থাকে, প্রোস্টেটের জন্য মরে যায় না। প্রোস্টেট যদি ক্যান্সার হয়ে যায় তাহলে মরে যাবে, আদারওয়াইজ প্রোস্টেট নিয়ে প্রচুর লোকেরই শেষ জীবনেও মানে প্রোস্টেট হয়, মানে বেড়ে যায়, ওটা কোনো ফ্যাক্টর না। এবার ব্যাপারটা হচ্ছে উনার যেটা হলো অপারেশনের পরে যখন নিয়ে যাচ্ছে একদম লাস্ট মুহূর্তে, তখন বিধানটা বললে সাবধানের মান নেই, তখন উনি আবার শান্তিনিকেতন থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে করে উনি বলেছিলেন যে আমি আর ফিরবো না, ওটা ফিরবো না বললো। আবার একবার যখন অপারেশন টেবিলে নিয়ে যাচ্ছে তখন বিধান রায়কে বললো না হলে হতো না, তখন উনি বললেন সাবধানের মান নেই, বিধান রায় বললেন। তখন উনি আবার বললেন আচ্ছা ঠিক আছে মানেরও সাবধান নেই, মানে উনি বলেছিলেন এটা, রবীন্দ্রনাথ বলেছিলেন। তার মানে কি ব্যাপারটা যে উনার একবারই বিরক্তি লেগে গেছিল ব্যাপারটা দিয়ে, আর সবাই মিলে করছে কিছু করার নেই, মানে উনি হাতের পুতুল হয়ে গেলেন। মানে নিয়তির কাছে যে আমরা একদম মানে হাতের পুতুল, যতই আমরা কায়দা দেখাই না কেন শেষ পর্যন্ত একটা বোধহয় কোনো সোর্স আছে, যেটুকু তোমার আছে তার বাইরে তুমি যেতে পারবে না, পরিষ্কার করে সেটাই হয়ে গেল। শেষের দিকেও শুনেছি নাকি খুব বাজেভাবে ওনাকে বার করা হয়েছিল, কেউ চুলের হ্যাঁ সেটা পপুলারিটির জন্য ব্যাপারটা। ওনাকে তো দাদা ওরা জোর করে মারা গেছেন, এবারে ওনাকে বার করছে, এবারে লোক এত বেশি হয়ে গেছে না জয়সাগর ওখানটায়, এবারে ওখানটাতে কাদা ফাদা এসব ছিল, তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এবারে লোকগুলো আসতে পারছে না, হুমড়ি খেয়ে পড়ছে। ও এবার লাস্টে কি হলো ওরা কাঁধে করে একদম বার করতে হলো, এবারে একটা কান থেকে আরেকটা কান, আরেকটা কান থেকে একদিক দিয়ে ভালোই হলো যে যেন উনি একদম কেওড়াতলা পর্যন্ত একদম পুরোপুরি লোকারণে কাঁধে কাঁধে চলে গেল একদম, মানে আলাদা করে ওকে আর ইয়ে করতে হলো না। কিন্তু যেটা করলো অসভ্যতা সেটা হচ্ছে যে উনার একটা স্মৃতি রাখার জন্য কেউ চুল টেনে রেখেছিল বা কেউ দাড়ি টেনে রেখেছিল, এই সবগুলো করেছিল। তো উনি তো ওটা তখন দেখতে পাচ্ছেন না, কারণ তো মারা গেছেন, ওটার জন্যে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি আরো বাঁচতেন, অন্তত 110-15 বছর বাঁচতেন লোকটা, মানে আমার যেটা ধারণা আছে। কেননা উনার যেটা বারবার উনি বলছেন যে আমি করবো না অপারেশন, তবুও তাকে জোর করে করানো হচ্ছে, এবং জোর করে করানো হচ্ছে একটা খারাপ লোকের কাছে তো করাচ্ছে না, তাতেও বাঁচলেন না। এইটা একটা যে নিয়তির একটা বিরাট ব্যাপার, সেটা পরিষ্কার হয়ে গেছে রবীন্দ্রনাথের মৃত্যুটাতে। আর আর কিছু প্রশ্ন না, এটাই শেষ। যাই হোক, একটা তুমি একটা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তুমি একটা আরেকটু কিছু বার্তা দিয়ে শেষ করে। হ্যাঁ, আমার একটাই বার্তা যে সবাই যে সমস্ত কবিরা, নতুন কবিরা বা নতুন তরুণীরা রবীন্দ্রনাথকে পড়বার চেষ্টা করুন। রবীন্দ্রনাথ হচ্ছে একটা এমন একটা মানে আনন্দের খনি যেটাকে বলা হয়, যা পড়বেন তার ভেতরে যেতে ইচ্ছে করবে আপনার। গান বলুন, উপন্যাস বলুন, নাটক বলুন, কবিতা বলুন, এবং সবচেয়ে বড় কথা তাকে সবচেয়ে এটা তুমি খুব ভালো বললে যে আমি গতকালই ফেসবুকে দেখলাম যে একজন খুব পপুলার হয়ে গেছিল, তারপর সে সুইসাইড করলো, কি সৌরভ কর বলে তার নামটা ছিল, কর। কিন্তু এইগুলো, এই ঘটনাগুলো ঘটবে না যদি আমরা একটু যদি একটু পড়াশুনো করি বা একটু আনন্দ নিয়ে বাঁচি, লেখালেখি দিয়ে যদি রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচুন না, তাহলে দেখবেন আপনার হয়ে গেছে অনেক কিছু। আপনার মধ্যে না হিংসাটা চলে যাবে, আমার মধ্যে ঈর্ষাটা চলে যাবে, আপনার মধ্যে ক্রোধটা চলে যাবে, এইগুলো আপনার মধ্যে পেশেন্স। আমি দেখি যে ফেসবুকে এই খবরগুলো সত্যি আমার খুব বিচলিত করে। হ্যাঁ, আপনার মধ্যে পেশেন্স তৈরি হবে, আপনার মধ্যে পার্সিভারেন্স তৈরি হবে, আপনার মধ্যে কি একটা দয়া তৈরি হবে, কে কি বললো না বললো ও নিয়ে তোমার থাকবে না তখন। এটা রবীন্দ্রনাথকে নিয়ে কেবল সম্ভব, রবীন্দ্রনাথ পড়তে পড়তেই কিন্তু এটা সম্ভব হবে, আর কিছু হবে না। আর যদি তোমার মনে হয় যে আমি কিছু লিখবো, তাহলে লেখো, এবং তুমি রবীন্দ্রনাথের সাথেই তুলনা করো না, তাহলেও হবে, তাহলেও কোনো অসুবিধা নেই। কাউকে কারোর সাথে তুলনার দরকার নেই, নিজের জন্য, নিজের জন্যই লেখো, নিজে আনন্দ পাওয়ার জন্যই লিখুন। বা একটু রবীন্দ্রনাথের গান গাও, সকালবেলা উঠে একটু গান শোনো, রবীন্দ্রনাথের গানটা। রবীন্দ্রনাথ কত দিকে গান গেয়েছেন, কত রকম গান করেছেন, সেই গানগুলো একটু শোনো। তাহলে আমার মনে হয় না সবাই যদি একটু হলেও, রবীন্দ্রনাথের মতো এত বড় লোক তো আমাদের বাংলা সাহিত্যে কেউ আসেননি, তাহলে তার দিকে একটু আমরা তাকাতেই পারি ইচ্ছা করলে।
তাই না? একটু সময় বার করতেই পারে। খুবই সুন্দর, খুব সুন্দর অনুষ্ঠান হলো। হীরকদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে। সবাইকে তোমাকেও অনেক ধন্যবাদ। এবং এরকম একটা অনুষ্ঠান যে কবিপক্ষে স্বপ্নের করিডোর করছে, স্বপ্নের করিডোরকে আমার আন্তরিক প্রীতি, তোমাকে এবং তোমার স্ত্রীকে শ্রীমতী দত্তকে দুজনকেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আবার আমরা কখনো আবার আলোচনায় আসবো। হ্যাঁ, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।